আচ্ছা মা, আমাদের একমাত্র ননদের ডেস্টিনেশন ওয়েডিং করলে কেমন হয়? তো বড় বিয়েবাড়ি বুক করার কোনো দরকার নেই। তার থেকে বরং আমরা সবাই মিলে এক জায়গায় যাব আর সেখানে গিয়েই আমাদের ননদের ধুমধাম করে বিয়ে দেব। মা, বড় বৌদি কিন্তু ঠিক কথাই বলছে, কারণ আমি এখন বড় বড় হিরো হিরোইনদেরও দেখছি ওরা কিন্তু বাইরে গিয়ে বিয়ে করে, মানে ডেস্টিনেশন ওয়েডিং এর আয়োজন করে। তাই আমারও কিন্তু বাইরে গিয়ে বিয়ে করার খুব ইচ্ছা। রাজশ্রী এবং তার বড় বৌদি গায়ত্রী এরকম কথা বললে দেবিকা দেবী এবং পরিমল বাবু কিছুই বুঝতে পারে না, কারণ তারা কোনোদিনও ডেস্টিনেশন ওয়েডিং এর কথা শোনেনি। তাই তারা প্রথমে রাজি হতে চায় না। তোরা কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাইরে গিয়ে বেকার বেকার বিয়ে করতে যাবি কেন? আমাদের এখানে কত বড় বড় বিয়ে বাড়ি আছে, তারপর খাওয়া দাওয়ার ক্যাটারিং বুক করাও হয়ে গেছে। সমস্ত কিছুর ব্যবস্থা হয়ে যাওয়ার পর এখন তোরা কি আবোল তাবোল বকছিস? আরে মা, সবই ঠিক আছে। বাইরে গিয়ে বিয়ে করা মানে তুমি সবকিছু এখান থেকেই বাইরে নিয়ে যাবে, মানে সমুদ্রে বলো কিংবা পাহাড়ে বলো। তারপর ওখানে গিয়ে আমার মেহেন্দি হবে, গায়ে হলুদ হবে, বিয়ের সব অনুষ্ঠানগুলোই বাইরে পালন করা হবে। আমরা এখান থেকে চাইলে ক্যাটারিং সার্ভিসও নিয়ে যেতে পারি, শুধুমাত্র বিয়ে বাড়িটা ক্যান্সেল করাতে হবে। এভাবে রাজশ্রী নিজের ডেস্টিনেশন ওয়েডিং নিয়ে খুবই উত্তেজিত হয়ে পড়ে। তাই শেষ পর্যন্ত তার বাবা মাও তাকে এরকম বাইরে নিয়ে গিয়ে বিয়ে দিতে রাজি হয়ে যায়। এতে করে বড় বৌমা খুশি হলেও ছোট বৌমার মোটেই বিষয়টা ভালো লাগে না, কারণ ননদের বিয়েতে তার স্বামীকেও টাকা খরচা করতে হবে। ঠিক আছে, আমার মেয়ে যখন চাইবে ও বাইরে গিয়ে বিয়ে করবে, তাহলে আমরা সবাই মিলে ওর সাথে বাইরেই যাব। ব্যাপারটা বেশ নতুন, আসলে আমাদের সময় ওইসব ছিল না, তো তাই আমরা ওসব বুঝি না। বাবা বৌমা, তোমরা সবকিছু ব্যবস্থা করে নিও, আর কত টাকা কি খরচা হবে বলবে। আমি আর আমার 2 ছেলে দিয়ে দেবো, আর আমি ছেলের বাড়ির লোকেদের সাথে কথা বলে ওদেরকে রাজি করিয়ে নেব। কোনো ব্যাপার না, বুঝেছো? হ্যাঁ বাবা, আপনার ছেলের টাকা তো গাছে ফলে, তাই কোনো ব্যাপার নয়। আপনাদের যা ইচ্ছা হয় তাই করুন, আমি আর কিছু বললাম না। এই বলে পারমিতা ঘরে চলে যায়। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। এরই মধ্যে তারা ঠিক করে এক সমুদ্রের ধারে গিয়ে রাজশ্রীর বিয়ে হবে। তাই তারা মালদ্বীপের টিকিট কেটে নেয়। টিকিট কাটতেই প্রায় লক্ষ লক্ষ টাকার উপরে খরচা হয়ে যায়। আমি আমার ননদের বিয়ের জন্য সেরকম কোনো উপহার কিনিনি, কিন্তু আমি অনেকদিন ধরে টাকা জমাচ্ছি। তাই আমি চাই যে আমার ননদের ডেস্টিনেশন ওয়েডিং এর টিকিটের জন্য টাকা আমিই দেব। তুমি এমন করে খরচা করতে চাইছো যেন তোমার মেয়ের বিয়ে হচ্ছে। আর শুধু আমাদের টিকিটের টাকা দিলে তো হবে না, যারা আত্মীয় স্বজন আছে তাদের টিকিটের টাকা কে দেবে শুনি? কেন, আমরাই দেব। আর তুমি এরকম কিপ্টের মতো কথা বলছো কেন? তোমার মা বাবা তো অনেক বড় লোক, তাই তুমিও তোমার ননদের বিয়ের জন্য টাকা খরচা করো। গায়ত্রী এই কথা বলে পারমিতাকে চুপ করিয়ে দেয়। এভাবেই তারা বাইরে যাওয়ার জন্য নিজেদের এবং আত্মীয় স্বজনদের সকলের টিকিট কেটে নেয়। রাজশ্রী নিজের আনন্দ আর ধরে রাখতে পারে না। সে ফোন করে তার বান্ধবীদেরও ডেস্টিনেশন ওয়েডিং এর কথা জানিয়ে দেয়। কয়েকদিনের মধ্যে তারা রাজশ্রীর বিয়ের জন্য শপিং করতেও শুরু করে দেয়। গায়ত্রী এবং পারমিতা একদিন তাদের ননদকে শপিং করাতে নিয়ে যায়। তুমি যখন সমুদ্রের ধারে বিয়ে করবে, তাহলে সেরকম একটা মানানসই গাউন কিনে নাও, তাহলে তোমাকে কিন্তু খুব ভালো লাগবে রাজশ্রী। কিন্তু বৌদি, এই দোকানে গাউনের তো অনেক দাম, আমাদের কাছে তো অত টাকা নেই, তাহলে আমি কি করে গাউন কিনবো? তুমি চিন্তা করো না, আমরা তোমার বৌদি, তাই আমরা তো আছি। তোমার যা পছন্দ হয় তুমি তাই কিনতে পারো। তারপর এখান থেকে আমরা গহনা কিনতে যাব, পার্লারে যাব, অনেক কাজ আছে। কিছুদিন পরে আমরা প্লেনে করে মালদ্বীপে যাব, তাই আমাদের সবকিছু এখন থেকেই গুছিয়ে নিতে হবে। কি, ও নিজের বিয়ের জন্য গাউন কিনবে? আমি কেন টাকা দিতে যাব? আমি কোনো টাকা দিতে পারবো না, কারণ আমরা প্রথমবার মালদ্বীপে ঘুরতে যাচ্ছি। তাই আমি আমার টাকা দিয়ে নিজের জন্য শপিং করব। সব যদি আমি আমার ননদের পেছনেই খরচা করে দিই, তাহলে আমি ওর বিয়েতে সাজবই বা কিভাবে? পারমিতা এই কথা বলে নিজের জন্যই বেশি বেশি করে টাকা খরচা করতে শুরু করে, কারণ সে মনে করে তার একমাত্র ননদের ডেস্টিনেশন ওয়েডিং বলে কথা, তাই তাকে তো সুন্দর করে সাজতেই হবে। কিছুক্ষণের মধ্যে তাদের শপিং করা হয়ে গেলে তারা গহনাগাটি কেনে এবং পার্লার থেকে ফেসিয়াল করিয়ে বাড়িতে ফিরে আসে। পরের দিন সকালবেলা থেকেই তারা নিজেদের ব্যাগ গোছাতে শুরু করে দেয়। ইতিমধ্যে তাদের বাড়িতে আত্মীয় স্বজনও এসে উপস্থিত হয়।
বৌদি, আমি আমার গায়ে হলুদ, মেহেন্দি, বিয়ে সবকিছুর জন্য শাড়ি, জামা কাপড়, গহনাগাটি, মেকআপ সবকিছু নিয়েছি। এমনকি কয়েকটা এক্সট্রা শাড়ি আর জামাও নিয়েছি। আর কিছু লাগবে না তো বলো? না না, আর কিছু লাগবে না। আমিও আমার জন্য শাড়ি, সাজাগোজার জিনিস সবই নিয়েছি। আর ব্যাগ এত ভারী হয়েছে না কি বলবো, ব্যাগে তো কিছু রাখার মতো আর জায়গাই নেই। রাজশ্রী যখন নিজের ব্যাগ বন্ধ করবে তখন সে দেখে যে নিজের বিয়ের আসল গাউন আর লেহেঙ্গা নিতেই ভুলে গেছে। দেখলে বৌদি, আমি আমার বিয়ের গাউনটা নিতেই ভুলে যাচ্ছিলাম। তার সাথে বাঙালি মতে বিয়ে করার জন্য যে লেহেঙ্গাটা কিনেছিলাম সেটাও তো ভুলে রেখে দিয়েছি। কিন্তু আমার ব্যাগে তো এগুলো নেওয়ার আর জায়গা নেই। এবার কি হবে বলো তো? তুমি বরঞ্চ একটা কাজ করো, তুমি এই গাউন আর লেহেঙ্গাটা পারমিতাকে দিয়ে এসো। ও নিজের ব্যাগে নিয়ে নেবে, কারণ ও তো অনেক বড় একটা ট্রলি নিয়েছে, ও ট্রলিতে জায়গা হয়ে যাবে। গায়ত্রী এই কথা বললে রাজশ্রী নিজের গাউন এবং লেহেঙ্গা নিয়ে তার ছোট বৌদি পারমিতার ঘরে যায়। কিন্তু পারমিতা কিছুতেই ননদের লেহেঙ্গা এবং গাউন নিজের ট্রলিতে রাখতে চায় না। না না, আমার ব্যাগে এখন তোমার দাদার ভালো ভালো জামা কাপড় নিতে হবে, তাই আমি এত কিছু নিতে পারবো না। এগুলো নিলে তো ব্যাগ অনেক ভারী হয়ে যাবে, আমি এত ভারী ব্যাগ বইতে পারবো না গো। প্লিজ ছোট বৌদি, তুমি এরকম করো না, আমি সব ব্যাগ বয়ে দেব, তুমি একদম চিন্তা করো না। তুমি শুধু আমার গাউন আর লেহেঙ্গাটা নিয়ে নাও প্লিজ। ননদ এভাবে বললে পারমিতা আর না করতে পারে না। সে না চাইতেও ননদের বিয়ের গাউন এবং লেহেঙ্গা নিজের কাছে নিয়ে নেয়। দু একদিনের মধ্যেই তারা সবাই মিলে আত্মীয় স্বজন, ক্যাটারিং এবং বাদবাকি জিনিসপত্র নিয়ে প্লেনে উঠে পড়ে। প্রায় কয়েক ঘন্টার মধ্যে তারা মালদ্বীপে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে সুন্দর সমুদ্রের নীল রঙের জল দেখে এবং বড় বড় ভিলা দেখে তারা খুবই খুশি হয়। ননদের বিয়ে উপলক্ষে সেখানে গিয়ে দুই বৌমা খুবই আনন্দ করে। সমুদ্রের পাড়ে তারা ঘোরাফেরা করে, ভালো মন্দ খাওয়া দাওয়া করে। সেখানেই তারা সমুদ্রের পাড়ে ওয়েডিং ইভেন্ট পালন করার জন্য ওয়েডিং প্ল্যানার বুক করে। মেহেন্দির অনুষ্ঠানের দিন मेहंदी है रचने वाली, हाथों पे गहरी लाली, काहे सखिया अब कलिया, हाथों पे खिलने वाली है, मेहंदी है रचने वाली, हाथों पे गहरी लाली। এভাবে জয়শ্রী ননদের মেহেন্দি অনুষ্ঠানে অনেক নাচানাচি করে। পরের দিন সকালবেলা সমুদ্রের পাড়ে ননদের গায়ে হলুদের অনুষ্ঠান পালনের আয়োজন করা হয়। তারা সবাই মিলে সমুদ্রে স্নান করে, খাওয়া দাওয়া করে, গান বাজনা করে। এভাবে তারা সবাই আনন্দে একেবারে ভেসে ওঠে, কারণ এটাই তাদের পরিবারের প্রথম ডেস্টিনেশন ওয়েডিং। তাই দেবিকা দেবী এবং পরিমল বাবুও অনেক খুশি। সত্যি বোনেরা তো আনন্দ দেখে আমার মনে একেবারে খুশিতে ভরে যাচ্ছে। আর এই ডেস্টিনেশন ওয়েডিং এ আনন্দ করতে খুব ভালো লাগছে। আমি তো ভাবতেই পারিনি যে এত দূরে গিয়ে বিয়ে করলে এত মজা হয়। তাহলে তো আমরাও দূরে এসে বিয়ে করতাম। এভাবেই দেখতে দেখতে সারাটা দিন কেটে যায়। সন্ধ্যা হতে না হতেই বিদেশি মেকআপ আর্টিস্ট চলে আসে। তারা দুই বউ এবং ননদের মেকআপ করিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই যেহেতু রাজশ্রীর বিয়ের অনুষ্ঠান শুরু হবে, তাই বরপক্ষের সকলে সুন্দর করে সেজেগুজে তৈরি হয়ে নেয়। রাজশ্রী এমন সময় নিজের ভিলা থেকে বেরিয়ে পারমিতার ভিলায় যায়। পারমিতাও একেবারে রানীর মতো সেজে তৈরি হয়। কি ব্যাপার বৌদি, আমার লেহেঙ্গা আর গাউনটা দাও, আমার তো দেরি হয়ে যাচ্ছে। সেজেগুজে কখন থেকে বসে আছি, এবার লেহেঙ্গা পরতে হবে তো। ও হ্যাঁ, দাঁড়াও। এই বলে পারমিতা নিজের ব্যাগ বার করে ননদের বিয়ের গাউন এবং লেহেঙ্গা খুঁজতে শুরু করে। কিন্তু কোথাও ব্যাগের মধ্যে গাউন এবং লেহেঙ্গা দেখা যায় না, যা দেখে পারমিতা খুবই চিন্তায় পড়ে। আসলে আমি না তোমার গাউন আর লেহেঙ্গা ব্যাগেই রেখেছিলাম, কিন্তু কোথায় গেল বুঝতে পারছি না। এই কথা শোনা মাত্রই রাজশ্রীর মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ একেই তারা এত দূরে এসে বিয়ের উৎসব পালন করছে, তার উপর এখন যদি ননদের বিয়ের লেহেঙ্গা আর গাউন না পাওয়া যায় তাহলে খুবই বিপদ হয়ে যাবে, কারণ এই মুহূর্তে মালদ্বীপ থেকে শহরে ফিরে যাওয়া সম্ভব নয়। তুমি কি বলছোটা কি বৌদি? আমি তো কিছুই বুঝতে পারছি না, কারণ তুমি তো আমার সামনেই ব্যাগের মধ্যে লেহেঙ্গা আর গাউনটা নিয়েছিলে, তাহলে এখন সেগুলো কোথায় গেল? কিছুক্ষণ পর আমার বিয়ের লগ্ন আছে, সবাই বাইরে সমুদ্র পাড়ে অপেক্ষা করছে, আর আমি যদি সময় মতো পৌঁছাতে না পারি তাহলে তো আমার আর বিয়েই হবে না বলো। আরে আমার মাথা খেও না তো, দাঁড়াও, আমাকে ভালো করে খুঁজতে দাও, নিশ্চয়ই এখানে কোথাও আছে। অন্যদিকে রাজশ্রী বিয়ের মণ্ডপে আসছে না দেখে গায়ত্রীও সেখানে চলে আসে। পারমিতা, তোমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল, তুমি সেটা পালন করতে পারলে না, এখন কি হবে বলো তো? দেখো, আমাকে এসব কথা বলে কোনো লাভ নেই। তুমি তাহলে নিজের ব্যাগে ননদের জিনিসগুলো নিতে পারতে,
তাহলে আর ওগুলো হারাতো না। বেকার বেকার কথা একদম বলবে না, সব সময় আমার ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা। দাঁড়াও, তোমরা প্লিজ এখন ঝগড়া করো না। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না, কারণ আমি যেই জামা কাপড়গুলো নিয়ে এসেছিলাম আমি সবকটাই ফেলে এসেছি। আর তাছাড়া বিয়ের সময় যে কোনো শাড়ি কিংবা লেহেঙ্গা পরে কি বিয়ে করা যায় নাকি? এমন সময় পারমিতার হঠাৎ করে মনে পড়ে ট্রলির মধ্যে নিজের মেহেন্দি জামা কাপড় রাখতে গিয়ে সে তার ননদের লেহেঙ্গা এবং গাউনটা বার করে পাশে রেখেছিল, কিন্তু সেগুলো পরে সে ট্রলির মধ্যে রাখতে ভুলে যায়। কিন্তু সে ভয়ের চোটে ব্যাপারটা কাউকে বলতেই চায় না। ভালোই হয়েছে, খুব ডেস্টিনেশন ওয়েডিং করার শখ ছিল, এবার নিজেরা সাজা সামলাও। আমাকে যদি দোষ দেয় তাহলে আমি তো মুখের উপর একেবারে ঝেড়ে কাপড় পরিয়ে দেব। দাঁড়াও রাজশ্রী, তুমি একদম কান্নাকাটি করো না। আমার কাছে একটা বুদ্ধি আছে। তোমার দাদা বেশ কিছুদিন আগে আমাকে একটা সব্যসাচী কালেকশন থেকে বেনারসি শাড়ি কিনে দিয়েছিল। শাড়িটা আমি কোথাও কোনোদিনও পরিনি, কিন্তু আমি এখানে নিয়ে এসেছিলাম তোমার বিয়েতে পরবো বলে। তুমি চলো, তুমি শাড়িটা পরে নাও। আমার গায়েও কিন্তু শাড়ির ব্লাউজটা হয় না, আমার ভীষণ টাইট হয়, তোমার গায়ে সহজেই ফিটিং হয়ে যাবে। চলো, আমি তোমাকে ওই শাড়িটা পরিয়ে দিচ্ছি। এই বলে গায়ত্রী তার ননদকে নিজের সাথে নিয়ে যায় আর নিজের দামি বেনারসি শাড়ি তার ননদকে পরিয়ে দেয়। সেই শাড়িটাও রাজশ্রীর ভীষণ পছন্দ হয়, কারণ সত্যিই শাড়িটা একেবারে বিয়ের জন্য উপযুক্ত, এমনকি সেটা খুবই এক্সক্লুসিভ ডিজাইনার। রাজশ্রী সেই শাড়িটা পরে বিয়ের জন্য তৈরি হয়ে নেয় আর তাকে দেখতেও ভীষণ সুন্দর দেখায়। কিছুক্ষণ পর রাজশ্রী তার দুই বৌদির সঙ্গে সমুদ্রে পাড়ে যায়। তখন রাজশ্রীকে দেখে সবাই খুবই প্রশংসা করে। বৌদি, তুমি আমাকে বাঁচিয়ে নিলে, না হলে আজকে কি যে হতো উপরওয়ালাই জানে। আরে এরকম করে বলছো কেন? তুমি আমার একমাত্র ননদ, তাই তোমার বিয়ের সময় কোনো সমস্যা হোক সেটা আমি চাই না। আর এই শাড়িটা আমার থেকে বেশি তোমাকে পরে ভালো লাগছে, কোনো গাউন কিংবা লেহেঙ্গা পরার দরকার নেই। তুমি বাঙালি মেয়ে, তাই ডেস্টিনেশন বিয়ে করতে এসে তুমি বেনারসি শাড়ি পরেই বিয়ে করো। আমার খুব ভুল হয়ে গেছে গো রাজশ্রী, আমার মনে করে জিনিসগুলো ব্যাগে নেওয়া উচিত ছিল। আমি যদি এরকম না করতাম তাহলে তোমাকে হয়তো এতটা বিপদে পড়তে হতো না। পারলে আমাকে ক্ষমা করে দিও, কারণ আমিও তো চাই না যে তোমার বিয়েতে কোনো সমস্যা হোক। পারমিতার কথার উত্তরে রাজশ্রীর কিছু বলার থাকে না। কিছুক্ষণের মধ্যেই সমুদ্রে পাড়ে রাজশ্রীর ধুমধাম করে বিয়ে হয়। বিয়ের পর সবাই অনেক আনন্দ করে এবং নতুন বিবাহিত দম্পতিকে নিয়ে আবার শহরে ফিরে আসে। নন্দিতা দেবীর আগে থেকে 4 বৌমা শিল্পা, টিনা, স্বপ্না এবং বিউটি ছিল। আর আজকে তার ছোট ছেলে বিকি বিয়ে করে নতুন বৌমাকে বাড়িতে নিয়ে এসেছিল। নন্দিতা দেবীর 5টি ছেলে ছিল, অমল, সন্টু, বাবলু, বৈদ্য এবং বিকি। তারা ছোটখাটো কোম্পানিতে কাজ করায় তারা মধ্যবিত্ত পরিবারেই বাস করছিল। নন্দিতা দেবী খুবই সরল, সাদাসিধে এবং নরম মেজাজের মহিলা ছিল। এতদিনে সে কাউকে কিছু না বলেই তাদের সংসারের সমস্ত কাজকর্ম করছিল। তাদের সংসারের সমস্ত কাজকর্ম করেই চলেছিল। ছেলেরা তার মায়ের কষ্ট সহ্য করতে না পেরে একে একে বিয়ে করে নিয়েছিল, আর আজকে বিকিও তাই করেছিল। মা দেখো দেখো, আমি কাকে নিয়ে এসেছি। তোমার ছোট বৌমা মনিকা, যার মা তোমার অন্যান্য বৌমার মায়েদের 2-3 বার করে কিনবে, বুঝেছো? এদের অনেক টাকা। হ্যাঁ মা, মনিকার মা চারুলতা দেবী খুবই নাম করা একজন বিজনেসম্যান, আর আমি ওই কোম্পানিতেই কাজ করি। হ্যাঁ রে বাবা, এইটা তো ভালো কথা। যা, বৌমাকে বাড়ির ভিতরে নিয়ে যা। কে কতটা বড় লোক গরিব লোক জেনে আমার কি লাভ হবে? না না মা, তুমি ভুল ভাবছো। মানে তোমার বাড়ির 4টে বৌমাই বড়লোক বাড়ির মেয়ে, আমি তাই বললাম। হ্যাঁ রে বাবা, বড় লোক এটা খুশির নয়, বরং দুঃখের। কারণ আমি বড়লোক বাড়ির মেয়েদের বৌমা করে নিয়ে এসেছি, আর কত জ্বালাই আছি সেটা আমি আগে থেকেই বুঝতে পারছি। না মুখ ফুটে কাউকে বলতে পারি, আর না মনের দুঃখ কাউকে বোঝাতে পারি। নন্দিতা দেবীর 4 বৌমাই বড়লোক ছিল, কিন্তু তারা এতটাই অহংকারী ছিল যে সেটা ধারণার বাইরে। তাই নন্দিতা দেবীর ছোট বৌমাও ধনী বাড়ির মেয়ে শুনে তার মন খারাপ হয়ে যায়। সে ভেবেই নিয়েছিল এবার থেকে তাকে আবারও একজনের রান্নাবান্না, চা, জলখাবার বেশি করে তৈরি করতে হবে। আসলে নন্দিতা দেবীর এতদিনে 4 বৌমা ছিল ঠিকই, কিন্তু তারা কেউই বাড়ির কোনো কাজকর্ম করত না, এটা সেটা বাহানা করেই কাটাতো। শেষে নন্দিতা দেবীকে একাই বাড়ির সব কাজ করতে হতো। আচ্ছা মা, আমি বুঝেছি তোমার এখন মন খারাপ আছে। তোমার সঙ্গে আমি পরে কথা বলবো, ঠিক আছে? আরে ছোটদা, বউকে নিয়ে এসে ওখানেই সারাদিন কাটিয়ে দেবে, নাকি আমাদের সঙ্গেও পরিচয় করাবে? আমরা তো কখন থেকে তোমার বউকে দেখার জন্য দাঁড়িয়ে আছি।
হ্যাঁ, নতুন বউ কি কি নিয়ে আসলো? ওর বাবা ক ভরি ওজনের গহনা দিল? সবই তো দেখার আছে, তাই না? যে যতই ভারী গহনা দিক না কেন, আমার বাবার মতো ভারী ঝুমকো কেউ দিতে পারবে না। পুরো 5 ভরি ওজনের। হ্যাঁ। ও, তাহলে এখানেও কম্পিটিটরস পাওয়া যাবে? আমি তো ভেবেছিলাম এখানে শুধুমাত্র আমি একাই বড়লোক, কিন্তু এখানে তো দেখছি সবার বাবারই কিছু না কিছু আছে। আচ্ছা, পরে দেখা যাবে কার ভারে কত কর্পূর আছে। ওহ বৌদি, তোমরাও না ইয়ার কি করার সময় পেলে না। আচ্ছা সব বাদ দাও, আমি অনেক ক্লান্ত, এখন আমাকে একটু রেস্ট নিতে দাও। যা জিজ্ঞাসা করার না হয় কাল সকালেই জিজ্ঞাসা করবে। এই বলে বিকি মনিকাকে নিয়ে তার রুমে চলে যায়। এভাবেই সেদিনটা কেটে যায়। পরের দিন বিকি সকাল সকাল উঠে তার কাজে চলে যায়। মনিকা তখনও ঘুমাচ্ছিল। তাকে ঘুমাতে দেখে তার চার যা সেখানে এসে বলে, কি ব্যাপার মেজো, এ তো দেখছি এখনো ঘুমাচ্ছে। এই বাড়িতে এসে খুব শান্তি পেয়েছে নাকি, যে এখনো এর ঘুমই ভাঙছে না? উফ, আসলে বৌদি কাল সারা রাত আমার এখানে গরমে ঘুমই হয়নি। আমি সবেমাত্র কিছুক্ষণ আগেই ঘুমিয়েছি। আসলে এই রুমটা খুব ছোট তো, আমার বাবার বাড়িতে অনেক বড় বড় ঘর ছিল, তাই সারা রাত ঘুমই আসেনি, দম বেরিয়ে আসছিল। তোমাদের ছোট রুমে থেকে অভ্যাস আছে, কিন্তু আমার নেই জানো। হ্যাঁ, তুমি যেরকম করে বলছো যেন আমরা বাপের বাড়িতে পায়রার খোপে থাকতাম। আমার বাপের বাড়ির ঘরও না খুব বড় বড়, বুঝলে? বাইরে থেকে দেখলে লোকে রাজবাড়ি বলে। হুঁ, আমাকে বাড়ির গরম দেখাচ্ছে। যাক, ভাগ্যে সেটা বলনি যে তোমাদের বাড়ি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দেখা যায় না। আমি তো প্রথমে এটাই ভেবেছিলাম। এই, তুমি আর দাঁত বের করো না তো। যাও যাও, এবারে ওঠো আর গিয়ে বাড়ির কাজ করো। বাপের বাড়িতে যা ছিলে। কি বাড়ির কাজ? আর আমি? তোমাদের কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? আমার দেখাশোনার জন্য আমার মা 4 জনকে রেখেছিল, যারা সারাদিন আমার দেখাশোনা করত। আর আমি এখানে এসে বাড়ির কাজকর্ম করব? তা এতই যদি তোমার মা বড়লোক, তাহলে এই বাড়িতে বিয়ে দিল কেন? কোনো বড়লোক কোটিপতির বাড়িতে তো বিয়ে দিতে পারতো। আমাকে এই বাড়িতে আমার মা বিয়ে দেয়নি। আমি নিজেই প্রতিশোধ নেওয়ার জন্য এখানে এসেছি। সে অনেক কথা। এই বলে মনিকা তার জীবনের ঘটনা বলতে থাকে। আসলে মনিকা সত্যি সত্যি কোটিপতি ব্যবসায়ী চারুলতা দেবীর মেয়ে ছিল, আর সে তার বাড়িতে অনেক সুখ স্বাচ্ছন্দ্যেই থাকতো। মনিকা খুবই বদমেজাজি ছিল, আর অতিরিক্ত টাকা পয়সা খরচ করা তার এক বদ অভ্যাস ছিল। সে পার্টি, নাইট ক্লাব, যখন যেখানে ইচ্ছে করত সেখানেই চলে যেত। একদিন মনিকা তার মায়ের কাছে গিয়ে বলে, ও মম, আই লাভ ইউ সো মাচ। আজকে তোমাকে দেখতে দারুণ লাগছে। ক্যান আই হাগ ইউ মম? এই, মাখন লাগানো বন্ধ কর। আর তুই কি জন্য এসেছিস সেটা আমার ভালোভাবেই জানা আছে। তোর কত টাকা লাগবে সেটা বল। সত্যি মা, তুমি আমার মনের কথা কিভাবে বুঝে যাও বলো তো? এই জন্য আমি তোমাকে এত ভালোবাসি। মা, আজকে আমার একটু বেশি, মানে 5 লক্ষ টাকা লাগবে। কি 5 লক্ষ টাকা? এত টাকা নিয়ে তুই কি করবি? কোনো গরিব অসহায়কে সাহায্য করবি নাকি? গরিব মাই ফুট, আমি নিজের সাহায্য নিজে করতে পারছি না আর অসহায়কে সাহায্য করব? আমি টাকাটা পার্টি করার জন্য চাইছি। আসলে আমি একটা ওয়েস্টার্ন ড্রেস পছন্দ করেছি, আর বাকি 3 লক্ষ টাকা তুমি তো জানোই আমার পার্টি করতেই শেষ হয়ে যাবে। কি 2 লক্ষ টাকার ড্রেস? যেখানে আমরা ছোটবেলায় 200 টাকা দামি জামাও পরতে পারতাম না, আর তুই 2 লক্ষ টাকা দামি ড্রেস পরবি? ওফ মম, তুমিও না সেই চিপ মাইন্ডেড কথাবার্তা বলছো। আমি তোমার মেয়ে, আমি চারুলতা দেবীর মেয়ে। তুমি বলতে চাইছো আমি 200 টাকা দামি ড্রেস পরবো? তার থেকে তো ভালো আমার খরচ না বহন করতে পেরে আমাকে বাড়ি থেকেই তাড়িয়ে দিতে পারো, তাহলে আমি ভাবতাম এই পৃথিবীতে আমার কেউ নেই। এই বলে মনিকা কান্নাকাটি করতে শুরু করে। চারুলতা দেবী তার মেয়েকে খুবই ভালোবাসতো। তার কান্না দেখে সহ্য করতে না পেরে চারুলতা দেবী শেষ পর্যন্ত তার মেয়েকে টাকা দিয়ে দেয়। মনিকা মার্কেটে গিয়ে 2 লক্ষ টাকা দামি একটি ড্রেস কিনে নিয়ে আসে। পরের দিন সে দামি ড্রেসটি পরে পার্টির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বিকি তখন রাস্তার ধারের একটি দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি খাচ্ছিল। তখন হঠাৎই মনিকার সঙ্গে বিকির ধাক্কা লাগে এবং মনিকার ড্রেসে বিকির হাত থেকে কফি পড়ে যায়। হাউ ডেয়ার ইউ! তোমার সাহস কিভাবে হলো আমার গায়ে কফি ফেলে দেওয়ার? আমার ড্রেসটার কত দাম তোমার ধারণা আছে? কেন ম্যাম, আমি আপনার ড্রেসের দাম জিজ্ঞাসা করার পর কফি ফেললে কি ভালো হতো? দেখুন, ভুল করে পড়ে গেছে, তার জন্য সরি। আই এম রিয়েলি ভেরি সরি টু সে। আর বেশি কথা না বাড়িয়ে এখান থেকে যান। যাবো মানে? আমি এখনই লোককে ডেকে তোমার মতো রাস্কেলকে মার খাওয়াবো।
তুমি আমাকে এখান থেকে যেতে বলার সাহস কোথা থেকে পেলে? আরে যা, কি মুশকিল বলুন তো। আমি কিছু বলছি না মানে এই নয় যে আমি আপনাকে কিছু বলতে পারবো না। আর একটা কথা, যদি আপনি মুখ খারাপ করে কথা বলেন তাহলে আমি আপনার গালে একটা শার্টকে চড় মারবো। এটা শোনার পর মনিকা বিকিকে উল্টোপাল্টা বলতে থাকে। তখন বিকি রাগ সহ্য করতে না পেরে মনিকার গালে একটি ঠাসিয়ে চড় মারে। তখন মনিকা ভয়ে চুপ করে যায় এবং সেখান থেকে সে চলে যায়। দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চারুলতা দেবী সবটাই দেখছিল। সবকিছু দেখার পর সে মনে মনে ভাবে, বাহ, বেশ ভালোই তো। আমি এতদিন আমার মেয়েটাকে যেটা করতে পারিনি, আজ বিকি সেটা করে দেখালো। একমাত্র বিকি ওর অহংকারকে নষ্ট করতে পারবে। আর বিকি ছেলে হিসেবেও খুব ভালো। আমি বিকির সঙ্গেই মনিকার বিয়ে দেব। আসলে বিকি চারুলতা দেবীর ফ্যাক্টরিতেই কাজ করত আর সে সত্যি সত্যি খুব ভালো ছিল। চারুলতা দেবীর প্রথম থেকেই তাকে ভালো লাগতো, কিন্তু আজ তার মেয়েকে উচিত শিক্ষা দেওয়ার জন্য চারুলতা দেবীর তাকে আরো বেশি ভালো লেগে যায়। চারুলতা দেবী মনিকাকে বিকির সঙ্গে বিয়ের ব্যাপারে জানালে মনিকা তার চরের প্রতিশোধ নেওয়ার জন্য বিয়েতে রাজি হয়ে যায়। এগুলো সবটাই মনিকা তার চার জায়ের সঙ্গে শেয়ার করে। ও তাহলে এই ব্যাপার, তা বেশ ভালোই তো। আমরাও তো এখানে এক একটা উদ্দেশ্য নিয়েই আছি। তাহলে আগে তোমার উদ্দেশ্যটাই সাধন হোক, কি বলিস তোরা? হ্যাঁ, আমি ওর মাকে চাকরির মতো খাটাতে এই বাড়িতে এসেছি। যতদিন না বিকি এসে আমার কাছে অন্যায় স্বীকার করছে ততদিন ওর মায়ের ভাগ্যে খুব কষ্ট আছে। এখন তোমরা চারজনে আমার সাথ দিলেই হবে, যাতে করে ওরা না এটা বুঝতে পারে। হ্যাঁ হ্যাঁ, সে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমরা সবাই তোমার সঙ্গে আছি। সেদিনের পর থেকে সত্যি সত্যি নন্দিতা দেবীকে তারা খুব অত্যাচার করত। তাকে দিয়ে শুধু বাড়ির কাজকর্মই নয়, জামা কাপড় পরিষ্কার করা, ঘর বাড়ি পরিষ্কার করা, এমনকি বাথরুমও পরিষ্কার করতে বলতো। নন্দিতা দেবী সরল হওয়ায় সে সারাদিন গাধার মতোই খেটে যেত, কাউকেই কিছু বুঝতে দিত না। এভাবেই বেশ কিছুদিন চলতে থাকে। একদিন মনিকার মা চারুলতা দেবী তাদের বাড়িতে আসে। আরে মা, তুমি এখানে এসেছো? কি ব্যাপার, আজকে হঠাৎ করে মেয়ের কথা মনে পড়লো যে? হ্যাঁ রে মা, আমার একমাত্র মেয়ে। মেয়ের কথা মনে পড়বে না তো আর কার কথা মনে পড়বে? যাক, ওসব বাদ দে। আমি কিছুদিন তোদের বাড়িতে থাকতে এসেছি। তাহলে তো ভালোই হবে, ওই বুড়িটাকে আরো একটু বেশি করে খাটানো যাবে। হ্যাঁ হ্যাঁ মা, থাকো না থাকো, তোমার যতদিন ইচ্ছা তুমি ততদিন থাকো, আমাদের এখানে কোনো কিছুরই সমস্যা নেই। এই বলে মনিকা তার মাকে নিজের রুমে নিয়ে চলে যায়। পরের দিন মনিকা ঘুম থেকে দেরি করে উঠে সে দেখে যে তার মা বাড়ির সমস্ত কাজকর্ম করছে। মা, তুমি কেন বাড়ির কাজ করছো? আমার শাশুড়ি মা একাই সব করে নেবে, তুমি এসব ছাড়ো, ছাড়ো বলছি। না রে মা, আমি এখানে এসে তোর শাশুড়ি মায়ের উপর বোঝা হতে চাই না রে মা, তাই আমি কাজ করছি। কিন্তু মা, তুমি এই বয়সে একা সবার রান্না বান্না কাজকর্ম কিভাবে করবে? তুমি এসব ছাড়ো, ছাড়ো বলছি, ছাড়বে তো? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। তোমার মা এই বয়সে সংসারের কাজকাম করতে পারবে না। তাহলে ভেবে দেখেছো তো আমার মা প্রতিদিন কিভাবে করে? আর তোমরা 5-5টা বউ সবকিছু জেনে শুনেও তাহলে মাকে কিভাবে খাটাও? বিকির কথা শুনে পাঁচ বৌমার মাথায় লজ্জায় নিচু হয়ে যায়। আসলে মনিকা আসার কয়েকদিন পরই বিকি তার উদ্দেশ্য বুঝতে পেরেছিল, আর তাকে ঠিকটা বোঝানোর জন্যই সে চারুলতা দেবীকে এখানে নিয়ে এসেছিল। সবটা শোনার পর পাঁচ বৌমারই ভুল ভেঙে যায়। তারা 5 জনই তাদের শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চায় এবং তারা আর ভবিষ্যতে এরকম না করারও প্রতিশ্রুতি দেয়। তাদের কথা শুনে সকলেই খুব খুশি হয়। সেদিনের পর থেকে তাদের সংসারে আর কোনোই সমস্যা থাকে না। এখন তাদের 5 বৌমার মধ্যে আর বিন্দুমাত্র অহংকার ছিল না। এভাবেই তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে।